দেখেনি হোমিওপ্যাথি সেই জগৎটা যেখানে এমন কিছু ওষুধের কথা শোনা যায় যেগুলো নাকি মারাত্মক জটিল রোগে অসাধারণ কাজ দেয়, অথচ সাধারণ মানুষ তো ছেড়েই দিন, অনেক ডাক্তারবাবু এসব রোগ মানে এই ওষুধগুলো সম্পর্কে সেরকম কোনো ভালো ধারণা নেই বা ব্যবহার করেনি না। কেউ কেউ বলেন এগুলো হচ্ছে হিডেন জেমস বা লুকোনো রত্ন। কিন্তু প্রশ্ন হলো এটাই যে সত্যি কি এই ওষুধগুলোকে এমন কোনো সুপার পাওয়ার আছে? আর বিজ্ঞানী বা কি বলছে এটা নিয়ে? এই ভিডিওতে আমরা ঠিক এমনই ৫টা অজানা বা কম পরিচিত হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে আমরা খুঁজে বার করার চেষ্টা করব সেগুলোর উৎস কি। বিশাল জরুরি কথা বলে নেওয়া ভালো, এই ভিডিওটা কিন্তু বানিয়েছি শুধুমাত্র তথ্য জানানোর জন্যে। এটা জাস্ট একটা এডুকেশনাল আইডিয়া। এখানে যা কিছু বলা হয়েছে সেটা কোনোভাবেই ডাক্তারি পরামর্শের বিকল্প নয়, একদমই নয়। নিজে নিজে চিকিৎসা করা বা কোনো ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই একজন যোগ্য হোমিওপ্যাথির পরামর্শ নিয়ে তবে গিয়ে ওষুধ ব্যবহার করবেন, বিশেষত যে ওষুধগুলোর কথা আজকে বলবো। যদি কোনো রকমের দীর্ঘকালীন অসুখে আপনি ভুগে থাকেন তাহলে একদম অবহেলা না করে ট্র্যাডিশনাল চিকিৎসা ব্যবস্থার শরণাপন্ন নেওয়াই কার্যকর ব্যাপার। আর যদি আপনার হোমিওপ্যাথিতে আস্থা থাকে তাহলে এমন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান যিনি এই ধরনের জটিল রোগের চিকিৎসা দীর্ঘদিন ধরে করে আসছেন। হোমিওপ্যাথিক চিকিৎসা, চলুন আর দেরি না করে এবার সেই ৫টি কম হোমিওপ্যাথিক ওষুধের কথা বলি, যেগুলোর কথা হয়তো অনেকেই জানেন না বা কম জানেন। বেসিক্যালি হোমিওপ্যাথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত তাদের এবং যারা নতুন সবাইকেই আমার সাদর অভ্যর্থনা রইল এই ভিডিওটা দেখার জন্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে কেমন লাগলো সেটা জানাবেন। প্রথম ওষুধটি যার নাম করব সেটা হলো থাইরয়েডিনাম। এটা একটা সার্কোড, মানে কি একটা অঙ্গ থেকে তৈরি করা ওষুধ। থাইরয়েডিনাম একটা বিশেষ হোমিওপ্যাথিক প্রস্তুতি, সার্কোড নামে খ্যাত। সেই সব ওষুধ যা সুস্থ প্রাণীর বিভিন্ন অঙ্গ বা গ্ল্যান্ডের রস থেকে তৈরি হয়। থাইরয়েডিনাম তৈরি করে হয়েছে ভেড়া বা অন্য কোনো প্রাণীর থাইরয়েড গ্রন্থি থেকে। এটা কিন্তু সরাসরি থাইরয়েড হরমোন নয়, বরং হোমিওপ্যাথিক প্রক্রিয়ার অনেকবার ডাইলিউট করে এর শক্তি বৃদ্ধি করা একটা ওষুধ। হোমিওপ্যাথিতে থাইরয়েডিনাম সাধারণত থাইরয়েড গ্ল্যান্ডের কাজের সঙ্গে জড়িত বিভিন্ন উপসর্গে ব্যবহার করা হয়ে থাকে, যেমন অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, শরীর মনের ভয়ঙ্কর দুর্বলতা, ত্বক আর চুলের শুষ্কতা, ঠান্ডা সহ্য করতে না পারা, স্মৃতিশক্তি কমে যাওয়া, অ্যাবনর্মাল হার্টবিট মানে হার্টবিট উল্টোপাল্টা হচ্ছে, কনস্টিপেশন এবং মহিলাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনের বিভিন্ন রকমের প্রবলেমে এর ব্যবহারের কথা বলা হয়েছে। কিছু ক্ষেত্রে বাচ্চাদের দেরিতে বাড় বৃদ্ধি, হাড়ের সমস্যা, মানসিক বিকাশের ঘাটতির ক্ষেত্রেও হোমিওপ্যাথিক ডাক্তাররা এই ওষুধটা ব্যবহার করে থাকেন। তবে থাইরয়েডিনাম খুব কম ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ঘরে ঘরে পরিচিত হাজারটা হোমিওপ্যাথি ওষুধের মতোও নয়। কারণ হলো ব্যবহারটা মূলত বিশেষ কিছু গ্ল্যান্ড সংক্রান্ত জটিলতার ক্ষেত্রে ব্যবহার করা হয় বলে। এটা কোনো সাধারণ অসুখের জন্য দেয়া হয় না, শরীরের গভীরে গিয়ে কাজ করে এমন একটি দীর্ঘক্রিয় ওষুধ। সুতরাং এই ওষুধের প্রক্রিয়া
সম্পর্কে অনেকেই অবহিত নন। 2 নম্বর ওষুধ হলো সরিনাম। এটা সুপার স্পেশাল হোমিওপ্যাথিক ওষুধ, যাকে বলা হয় নজোড। নজোড কি? টিস্যু জীবাণু বা রোগ থেকে তৈরি হওয়া কোনো পদার্থ থেকে হোমিওপ্যাথিক নিয়মে তৈরি একটি ওষুধ। আর সরিনাম তৈরি করা হয় স্ক্যাবিজ বা খোস পাঁচড়ার পুঁজ থেকে। এই কথাটা শুনলে আপনার গা ঘিনঘিন করছে হয়তো, কিন্তু হোমিওপ্যাথির নীতির উপর ভিত্তি করেই এটা তৈরি করা হয়েছে আর কি। হোমিওপ্যাথিতে সরিনামকে খুব গভীরে কাজ করা, মানে ডিপ অ্যাক্টিং এবং অ্যান্টিসোরিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। ডক্টর হ্যানিম্যান সোরা তত্ত্বের কথা তার গ্রন্থে লিখে গেছেন। যারা হোমিওপ্যাথি চর্চা করেন তারা জানেন এই ব্যাপারটা। সেখানে তিনি বলেছেন যে সোরা হচ্ছে এমন একটা মায়াজম, যাকে বলে রোগ প্রবণতা, যেটা অনেক জটিল ও পুরনো রোগের মূলে লুকিয়ে থাকে। সরিনামকে সেই শরিক মায়াজমের বিরুদ্ধে মারাত্মক কার্যকরী একটি ওষুধ বলে স্বীকার করা হয়। এটা সাধারণত সেই সব ক্ষেত্রে প্রয়োগ করা হয় যেখানে রোগ বারবার ফিরে আসে অথবা একদমই সারতে চায় না, বা রোগীর জীবনশক্তি একদম তলানিতে গিয়ে ঠেকেছে বলে মনে হয়। বিভিন্ন ধরনের পুরনো চর্মরোগ, সোরিয়াসিস, ঘন ঘন সর্দি কাশি, অ্যালার্জি, হাঁপানি, দুর্বলতা, এমনকি মানসিক অবসাদ, হতাশা এবং জীবনী শক্তির অভাব, এইসব রোগের ক্ষেত্রেও এই ওষুধের প্রচলন আছে। এই ওষুধটি কেন কম পরিচিত? কেননা এটা কোনো নির্দিষ্ট রোগের চটজলদি ওষুধ নয়। মানে ওষুধটা খাবো আর অসুখ সেরে যাবে এরকম ব্যাপার কিছু নয়, বরং রোগীর পুরো শারীরিক মানসিক গঠন এবং রোগের গভীরতা বিচার করে তবে গিয়ে এই ওষুধটি দেওয়া হয়। এই ওষুধ প্রয়োগের ক্ষেত্রে ডাক্তারবাবুকে অনেক চিন্তা ভাবনা করতে হয় এবং এর জন্যে গভীর একটা অভিজ্ঞতার দরকার। আর সাধারণত জটিল এবং পুরনো অসুখের ক্ষেত্রে এই ওষুধের প্রয়োজনীয়তা আছে। 3 নম্বর ওষুধ হলো ক্যালিব্রোমাটিয়াম। এটা একটা খনিজ লবণ। রাসায়নিকভাবে এটা পটাশিয়াম আর ব্রোমিনের একটা যৌগ। ব্রোমাইড যৌগগুলো আগেকার দিনে প্রচলিত চিকিৎসায় স্নায়বিক উত্তেজনা আর ঘুমের জন্য ব্যবহার করা হতো, কিন্তু সেগুলোর বিষাক্ত আর সাংঘাতিক পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এখন আর তেমনভাবে ব্যবহার করা হয় না। তবে হোমিওপ্যাথিতে এর বিশেষ প্রক্রিয়ায় এটাকে অনেক পাতলা করে একটা পাওয়ার হাউস বানানো হয়েছে। হোমিওপ্যাথিতে ক্যালিব্রোমাটিয়াম মূলত নার্ভাস সিস্টেমের কাজে জড়িত যে সমস্ত সমস্যা রয়েছে তাতে ব্যবহার করা যায়। মানসিক অস্থিরতা, উদ্বেগ, বিষণ্ণতা, অনিদ্রা, স্মৃতি কমে যাওয়া বা হঠাৎ সবকিছু ভুলে যাওয়া একটা প্রবণতা, এমনকি বাচ্চাদের যে ADHD এরকম পরিস্থিতিতেও ক্যালিব্রোমাটিয়াম হোমিওপ্যাথরা ব্যবহার করে থাকে। এটা মুখ, ঘাড় ও বুকের মারাত্মক ব্রণ, সোরিয়াসিস এবং কিছু কিছু ক্ষেত্রে মৃগীর মতো বা পক্ষাঘাতের মতো রোগের ক্ষেত্রেও ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। কথা বলার সময় তোতলানো বা আস্তে আস্তে কথা বলার ক্ষেত্রে এর ব্যবহারের উল্লেখ আছে। তাহলে ক্যালিব্রোমাটিয়াম কম পরিচিত কেন? ক্যালিব্রোমাটিয়াম, আর্নিকা, বেলেডোনা বা অন্যান্য যে সমস্ত হোমিওপ্যাথি ওষুধ যেমন নাক্স ভূমিকা, কার্বোভেজ, এদের মতো মুখে মুখে ফেরে না। এর ব্যবহারটা নির্দিষ্ট কিছু স্নায়বিক মানসিক লক্ষণের উপর নির্ভর করে
যা বোঝার জন্য গভীর পর্যবেক্ষণ দরকার। ব্রোমাইড যৌগের বিষাক্ততার একটা ইতিহাস আছে, এটা বিজ্ঞানীরা বারবার বলেন। সেই জন্যে সাধারণ মানুষ হয়তো এর হোমিওপ্যাথিক ব্যবহারের কথা তেমনভাবে জানার চেষ্টাও করেন না, সেই জন্যে কম জানেন, এবং যে সমস্ত ডাক্তারবাবুরা জানেন তারা এটা জটিল অসুখের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। 4 নম্বর ওষুধটি হলো ইথুজাসেনাপিয়াম। ফুল স্পেসলেও বলা হয়, একটা বিষাক্ত গাছ। এই গাছ থেকে হোমিওপ্যাথিক নিয়মে ওষুধ তৈরি করা হয়। এর বিষাক্ত উপাদানগুলো স্নায়ুতন্ত্রের উপর অত্যন্ত মারাত্মকভাবে আঘাত হানে, কিন্তু হোমিওপ্যাথিতে এটা অদ্ভুতভাবে কাজ করে। প্রথমত বাচ্চাদের, বিশেষ করে নবজাতক ও অল্প বয়সী শিশুদের হজমের সমস্যায় এটাকে অত্যন্ত কার্যকরী একটা ওষুধ হিসেবে স্বীকার করা হয়। দুধ সহ্য করতে না পারা, বাচ্চা দুধ খাওয়ার পরে দইয়ের মতো জমাট বেঁধে বমি করা, বমির পর বাচ্চা কাহিল হয়ে পড়া, বাচ্চাদের গরমকালে ডায়রিয়া, যেখানে সবুজ রঙের পাতলা ডায়রিয়া এর ক্ষেত্রে, এবং তার সাথে সাথে বাচ্চা রোগা হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ছে, অস্থির হয়ে পড়ছে, এখানে ইথুজা অত্যন্ত কার্যকরী একটা ওষুধ। বাচ্চা যখন কোনো কিছুতে মনোযোগ দিতে পারছে না বা কিছু শিখতে গেলে তার দেরি হচ্ছে, তখনও এই ওষুধটি ব্যবহারের কথা শোনা যায়। ওষুধটি কম পরিচিত কেন? না, এটা মূলত বাচ্চাদের কিছু বিশেষ ধরনের হজমের সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যারা বাচ্চাদের হোমিওপ্যাথি চিকিৎসা করেন তাদের মধ্যে অনেকে এই ওষুধটা ব্যাপকভাবে ব্যবহার করে থাকেন, কিন্তু বড়দের ক্ষেত্রে এই ওষুধটা খুব একটা ব্যবহৃত হয় না। এবারে শেষ ওষুধ, ক্যারসিনোসিনাম। এটাও একটা নজর। এটা ক্যান্সার টিস্যু থেকে, বিশেষত ব্রেস্ট ক্যান্সার টিস্যু থেকে হোমিওপ্যাথি ফার্মাকোপিয়ার নিয়ম মেনে, মানে হোমিওপ্যাথিক সায়েন্সের নিয়ম মেনে তৈরি করা হয়। এই উৎসের কথা শুনলে হয়তো অনেকে ঘাবড়ে যাবেন বা অস্বস্তি বোধ করতে পারেন, কিন্তু এটাও হোমিওপ্যাথি লাইক কিওরস লাইক নীতি মেনে তৈরি করা। ক্যারসিনোসিনামকে হোমিওপ্যাথিতে একটি গভীর, মানে ডিপ অ্যাক্টিং, বহু বহু ব্যাপক ক্ষমতা সম্পন্ন একটা ওষুধ বলে স্বীকার করে নেওয়া হয়েছে। এটা মূলত সেই সব রোগীদের জন্য ব্যবহার করা হয় যাদের নিজেদের বা পরিবারের মধ্যে ক্যান্সার, ডায়াবেটিস, যক্ষা বা মানসিক রোগের হিস্ট্রি আছে। এটা দীর্ঘদিনের ক্লান্তি, দুর্বলতা, ঘুম না আসা আর বারবার অসুস্থ হয়ে পড়ার একটা প্রবণতা, মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা, ভয়, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডি এবং বিভিন্ন ধরনের অ্যালার্জি ক্ষেত্রে কাজে লাগতে পারে বলে হোমিওপ্যাথি ডাক্তাররা মনে করেন। বাচ্চাদের ক্ষেত্রেও হাইপার অ্যাক্টিভিটি, মনোযোগের অভাব, এর ক্ষেত্রেও এর প্রয়োগ আছে। কিছু হোমিওপ্যাথি চিকিৎসক মনে করেন যে এটা শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট করতে পারে এবং রোগের প্রতি সংবেদনশীলতাকে কমাতে সাহায্য করতে পারে। এটা কখনো কখনো ক্যান্সার রোগীদের প্রচলিত চিকিৎসার পাশাপাশি একটা সাপোর্টিভ ওষুধ হিসেবেও প্রয়োগ করা হয়, তবে সেটা অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানেই করতে হবে। ক্যারসিনোসিনাম কেন কম পরিচিত? এটা বিশেষ ধরনের ওষুধ, আর এর ব্যবহার রোগীর গভীর পর্যবেক্ষণ ও পুরো ইতিহাস বিশ্লেষণের উপর নির্ভর করে করা হয়। এর উৎস এবং জটিল ক্ষেত্রে ব্যবহার হওয়ার কারণে এটা সাধারণ মানুষের মধ্যে তেমন জনপ্রিয়তা পায়নি। এটা একটা টপ সিক্রেট। এরপরে একটা জরুরি কথা বলে নিই,
এতক্ষণ যে 5টা ওষুধের কথা আপনাদের সামনে রাখলাম, আলোচনা করলাম, সেগুলো হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহার করা হয়। আর কিছু কিছু ক্ষেত্রে এগুলোকে কম পরিচিত বা হিডেন জেমস হিসেবে ব্যবহার করা হয়, বা লুকোনো অস্ত্র হিসেবেও ব্যবহার করা হয়। নিজে নিজে চিকিৎসা করতে যাবেন না এই ওষুধগুলো নিয়ে। এই ভিডিও ডাক্তারবাবুর পরামর্শের কোনো বিকল্প হতে পারে না। এই ধরনের ডিপ অ্যাক্টিং ওষুধ নিজের উপর ব্যবহার করলে ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না। আপনি যদি হোমিওপ্যাথি চিকিৎসায় আস্থা রাখেন, তবে অবশ্যই একজন হাইলি কোয়ালিফাইড, অভিজ্ঞ এবং রেজিস্টার্ড হোমিওপ্যাথের পরামর্শ নিন। তিনি আপনার সম্পূর্ণ ইতিহাস, শারীরিক মানসিক লক্ষণ বিচার করে সঠিক ওষুধ আর তার পাওয়ারফুল ডোজ নির্বাচন করে আপনাকে সুস্থ করে দিতে পারে। আর শেষমেশ এ কথাটাই বলে থাকি যে যদি কোনো গুরুতর বা দীর্ঘদিনের রোগের আপনি ভুগে থাকেন, বা আপনার বাড়ির কেউ ভুগে থাকে, অথবা বাচ্চাদের একাধিক স্বাস্থ্য সমস্যায়, সেখানে আপনি হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে আস্থা রাখলেও ট্র্যাডিশনাল যে ওষুধগুলো রয়েছে আমাদের, যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসা পদ্ধতি, সেটাকে কিন্তু এড়িয়ে যাবার চেষ্টা করবেন না। জটিল অসুখের ক্ষেত্রে, বাড়িতে প্রবীণ কোনো ব্যক্তি ভুগছেন, বাড়িতে কোনো শিশু জটিল কোনো রোগে ভুগছে, এর ক্ষেত্রে শুধু শুধু হোমিওপ্যাথি ওষুধের উপর আস্থা রেখে নিজের বিপদ ডেকে আনবেন না, বা বাচ্চাটির বিপদ ডেকে আনবেন না। হোমিওপ্যাথি চিকিৎসাকে প্রচলিত চিকিৎসার সাথে ব্যবহার করা যাবে কি না, সেটা ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তবে একটা সিদ্ধান্ত নিতে পারেন। আমি বলছি না যে হোমিওপ্যাথিক ওষুধ রোগ সারতে পারে না, এই কথাটা একবারও বলছি না, কিন্তু এই ক্ষেত্রে বলছি যেখানে জটিল ব্যাপার, সেখানে শুধু শুধু হোমিওপ্যাথি ওষুধের উপর আস্থা রেখে ট্র্যাডিশনাল মেডিসিনকে অবজ্ঞা করাটা ঠিক যুক্তিযুক্ত হবে বলে মনে হয় না। অনেকে মনে করেন হোমিওপ্যাথির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সাইড এফেক্ট নেই। তবু যদি ভুল ওষুধ বা ভুল মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে, তাহলে কিন্তু রোগ লক্ষণ বৃদ্ধি পেতে পারে। আর কি হতে পারে, যে রোগটা আপনার হয়েছে সেই রোগটা চাপা পড়ে যেতে পারে। তাই আপনাকে সতর্ক থাকতেই হবে। আজকে আমরা আলোচনা করলাম হোমিওপ্যাথির 5টি কম পরিচিত ওষুধ: থাইরোডিনিয়াম, সোডিনিয়াম, ক্যালব্রোমাটাম, ইথুজাসাইনোপিয়াম এবং কার্সিনোসিনাম। আমরা দেখলাম হোমিওপ্যাথি চিকিৎসকেরা এগুলো বিশেষ বিশেষ জটিল ও পুরনো রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন, এবং এগুলোকে তারা তাদের লুকোনো অস্ত্র হিসেবে তাদের তুলে রেখে দেন। চিকিৎসা বিজ্ঞানের দুনিয়ায় প্রতিটি পদ্ধতির নিজস্ব জায়গা এবং লিমিটেশনস আছে। হোমিওপ্যাথি নিয়ে বিতর্ক বহুদিনের, আর ভবিষ্যতেও হয়তো চলতে থাকবে, কিন্তু আমাদের এ ব্যাপারে মাথা ঘামিয়ে লাভ নেই। আমাদের উদ্দেশ্য এই, আমরা কয়েকটা অজানা ওষুধগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, এবং বলতে চাই আপনারা এই ওষুধগুলোর কথা শুনে থাকলেও নিজে নিজে খবরদার প্রয়োগ করতে যাবেন না, নিজের উপর তো একদমই না। আর সবচেয়ে যেটা জরুরি কথা, সেটা হলো আপনার স্বাস্থ্য। আপনার স্বাস্থ্য হলো সব থেকে জরুরি ব্যাপার। কোনো রোগ বা শারীরিক কষ্টকে অবহেলা না করে সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিন এবং সঠিক চিকিৎসকের কাছে যান। আপনার সচেতনতাই আমাদের সবচেয়ে বড় কামনা। এই ভিডিওতে যেসব ব্যাপার নিয়ে আলোচনা করা হলো তা নিয়ে আপনার জন্য কোনো প্রশ্ন থাকে, আপনার যদি কোনো মতামত থাকে,
হোমিওপ্যাথি নিয়ে আপনার ব্যক্তিগত কোনো এক্সপেরিয়েন্স থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আমরা আপনাদের সবার মতামতকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি। আর স্বাস্থ্য সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্যের জন্যে এবং হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও কাজের মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং আপনাদের বন্ধু পরিবারের সদস্যের সাথে একটু শেয়ার করে দিন, যাতে তারা এই ভুলটা করে না ফেলেন, যাদের এই তথ্যগুলো জানা দরকার। তবে আবারও শেষমেশ মনে করিয়ে দিই, এই ভিডিওতে দেয়া তথ্য কোনোভাবেই ডাক্তারবাবুর পরামর্শের বিকল্প নয়, একদমই নয়। বি কেয়ারফুল and always be careful. সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন। আবার পরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে।